সবাইকে স্বাগত জানাই সংবাদ সংলাপে, সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা। টি-20 বিশ্বকাপ চলছে এবং কাল ফাইনালে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড, এবং একই সাথে আজ বাংলাদেশে এসে পৌঁছেছে পাকিস্তানের ক্রিকেট দল। তারা বাংলাদেশে 3টি টি-20 এবং 2টি টেস্ট ম্যাচ খেলবে। সামগ্রিকভাবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক মুস্তফা মামুন এবং আছেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় সানোয়ার হোসেন। আপনাদের দুজনকেই স্বাগত জানাই। ধন্যবাদ। ধন্যবাদ। প্রথমেই মুস্তফা মামুন, কাল তো টি-20 ফাইনাল, কাকে আপনি এগিয়ে রাখছেন? ইটস ভেরি ডিফিকাল্ট, কিন্তু অস্ট্রেলিয়া মানে আমার কাছে মনে হয় যে নিউজিল্যান্ড ইজ ভেরি গুড টিম, কিন্তু ফাইনালে তাদের পারফরমেন্স যেবার বিশেষত অস্ট্রেলিয়ার সঙ্গে ফাইনাল হলে আসলে তাদের একটা বিষয় থাকে, যেহেতু তারা নাইবারিং কান্ট্রির লড়াইটা বেশি থাকে এবং অস্ট্রেলিয়া অনেক সুপেরিয়র। সো সামহাও অস্ট্রেলিয়ার সঙ্গে ফাইনাল হলে, যেমন আমরা 2015 তারা ফাইনালে উঠেছিলেন, নিউজিল্যান্ড কিন্তু অসাধারণভাবে, মানে ইভেন অস্ট্রেলিয়ার চেয়েও তারা ভালো করে ফাইনালের প্রেশারটা নিতে পারেনি। গতবার আনলাকি, 2019 ফাইনালটা তারা আনলাকি, এবং আমার কাছে মনে হয় যে অস্ট্রেলিয়া রাইট টাইমে পিক করেছে এবং তাদের আসলে ওই যে ডেপটুকু সেটা নিউজিল্যান্ডেরও আছে, মানে সবাই পছন্দ করবে নিউজিল্যান্ডের জয়। নিউজিল্যান্ড মোর এক্সাইটিং টিম, সত্যি কথা। কিন্তু ইংল্যান্ডের সাথে তো গাপটিলকে হারানোর পরও যেভাবে ঘুরে দাঁড়ালো তারা, ওইটা আসলে কি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের এইবারের শিক্ষাটা, আমি বরং ফাইনালটা দেখতে চাই। এটা আসলে আমাদের সবার জন্য শিক্ষা, ক্রিকেটিং শিক্ষা, বাংলাদেশের জন্য শিক্ষা, সাবকন্টিনেন্ট টিমগুলোর জন্য শিক্ষা, ইন্ডিয়া পাকিস্তানের জন্য শিক্ষা, যে টি-20 যে অ্যাপ্রোচ সেটা হচ্ছে যে কোনো স্টার বেস না। আপনি দেখেন ওদের যে ম্যাচটা যারা জিতেছে তাদেরকে আমরা সেভাবে চিনিও না, তারা কেউ অত না। হ্যাঁ, নিশাম হিট করে, কিন্তু নিশাম এরকম একটা ম্যাচ জেতাবে, মিচেল, তারপরে হচ্ছে ম্যাথুয়েট তো আমরা এভাবে রেট করি না, যে টি-20 থেকে এক্সপেক্ট করে না যে ওই সময় যখন ম্যাক্সওয়েল আউট হয়ে গেল। কিন্তু পয়েন্ট হচ্ছে তারা টি-20টা এইভাবেই খেলতে হয়, যে প্রত্যেকটা প্লেয়ার তার ওই এবিলিটিটুকু থাকতে হয়, যে গিভেন টাইমে সে আসলে 10 বল খেললে 25 রান করার এবিলিটি। এবং এইটা একটা দলের মধ্যে যত বেশি প্লেয়ার থাকবে সেই দল বড় টিম। এই বড় প্লেয়ার এক্সপিরিয়েন্স এগুলো কিচ্ছু কাজে লাগে না। আপনিও কি অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখছেন? ওভারঅল চিন্তা করলে অস্ট্রেলিয়াকে এগিয়ে থাকবে, কারণ দেখেন এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে কিন্তু এই দুইটা টিম দলকে নিয়ে কিন্তু সবাই হয়তো ফেভারিট বলে, সবাই বলেছিল হয়তো ইংল্যান্ড বা ইন্ডিয়া, সবাই কিন্তু ফেভারিট রেখেছিল। কিন্তু ডে বাই ডে যেভাবে শুরু হয়েছিল, ডে বাই ডে নিজেদের কিন্তু প্রমাণ করেছে। নিউজিল্যান্ড তো ওভারঅল একটা ভালো ক্রিকেট খেলেছে, কম্প্যাক্ট ক্রিকেট খেলেছে। আর যদি অস্ট্রেলিয়ার কথা চিন্তা করি, অস্ট্রেলিয়া কিন্তু ডে বাই ডে কিন্তু ওদের ইম্প্রুভমেন্ট করেছে, এবং ফাইনাল যত সময় আসছে তত কিন্তু কম্প্যাক্ট টিমে পরিণত হয়েছে। এবং প্রতিটা প্লেয়ার কিন্তু বেস্ট ফর্মে, আমাদের ডেভিড ওয়ার্নার ফর্মে ছিল না, ও কিন্তু রাইট টাইমে কিন্তু ফর্মে এসছে, ওভারঅল পারফর্ম করে যাচ্ছে টুর্নামেন্টে। সেম ওয়েতে ম্যাথুয়েট বাংলাদেশে কিন্তু ক্যাপ্টেন হয়ে আসছিল, ওই টুর্নামেন্টে ভালো করে নাই, ওভারঅল ওয়ার্ল্ড কাপে কিন্তু ভালো করে নাই, কিন্তু সেমিফাইনাল এমন একটা ম্যাচে যেটা সবাই আশা করেছে পাকিস্তান টিম মানে সবাই চিন্তা করে পাকিস্তান ফাইনাল খেলবেই, এর মানে একটা কনসেপ্ট কিন্তু সবার তৈরি হয়ে গেছিল বিকজ অফ ওদের পারফরমেন্স। পাকিস্তান টিম ওভারঅল আমরা সবসময় জানি ভালো ক্রিকেট খেলে, কিন্তু এত কম্প্যাক্ট গোছানো টিম কিন্তু খুব কম সময় পাকিস্তানকে দেখা গিয়েছে। এর কারণে অসাধারণ এই টিমটাকে বিট করে অস্ট্রেলিয়া এসেছে। আমার মনে হয় একটা ভালো ক্রিকেট দেখার একটা সুযোগ কিন্তু আমরা পাবো আশা করি। তবে সব কিছু মিলে যেটা মামুন ভাই যেটা বললো, যে এরকম বড় আসরে যখন ফাইনাল হয়, অস্ট্রেলিয়ার এই ধরনের টুর্নামেন্ট ট্রফি জেতার হ্যাবিটটা অনেক বেশি এবং তার বিগ ম্যাচ মেন্টালিটি যেটাকে বলে। কিন্তু এই পুরো টুর্নামেন্টটা দেখার পর মনে হলো, যেটা আমি একজন নন ক্রিকেটার এবং সাংবাদিক হিসেবে, অক্রীড়া সাংবাদিক হিসেবে, সেটা হলো যে টি-20 ফরম্যাটে এক ধরনের বড় পরিবর্তন আসছে মনে হচ্ছে। প্রথম দিকে যে শুধুই বিগ হিটিং এটার উপরে নির্ভর করছে না, কিন্তু স্কিল গুরুত্বপূর্ণ, টেকনিক আছে, ফিল্ডিং, সব কিছু মিলিয়ে মনে হচ্ছে যে একটা সময় যেটা ছিল শুধু 4 আর 6, তাই সেই ম্যাচ কিন্তু নাই মনে হচ্ছে। এখানেও অনেক ধরনের ধৈর্যেরও ব্যাপার আছে। এটা একটা কারণ হচ্ছে যে এইবারের যে উইকেটটা আসলে ঠিক ওই মানে টি-20 আমরা যেটা মনে করি যে টি-20 মানে এই যে 200-220-এর লক্ষ্যে দলগুলো খেলবে তা না। উইকেটগুলো স্লো ছিল, লো ছিল, আবার আবুধাবির উইকেটে অনেক বাউন্স ছিল। তো ফলে সব কিছু মিলিয়ে এইখানে আসলে উইকেটের প্যাটার্নের কারণে এখানে যে টিকে থাকা, একটু দেখা, সময় নেওয়া, এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। কিন্তু দেখেন এই সময় যারা নিয়েছে তারা কিন্তু আবার ওই স্কিলটুকু তাদের প্যারালে আছে, যে অনেক সময় নিলেও কিন্তু সময় মতো আবার তারা অ্যাক্সেলারেট করতে পারে। শুধুমাত্র আপনার ওই যে টিকে থাকা এই দিয়ে হবে না। তো ফলে যেটা হচ্ছে এখানে মজাটা ছিল, এখানে বেসিক ক্রিকেট স্কিলের লড়াই হয়েছে, যে কে আসলে সার্ভাইভ করতে পারে, বলে সুইং ছিল, পেস ছিল, সেগুলোকে সার্ভাইভ করতে পারে, এই স্কিলের পরীক্ষা হয়েছে। যেমন পাকিস্তান অস্ট্রেলিয়ার ম্যাচে দেখবেন অস্ট্রেলিয়া কিন্তু প্রথমে পরাজিত হয়েছে এই ফার্স্ট ওদের পাকিস্তানের বোলিংয়ের কাছে, হ্যাঁ আফ্রিদির এগেনস্টে। একদম মনে হচ্ছিল কিন্তু দে আর নট গেটিং এনি ক্লু। আপনি যদি প্রথম ওভারটা চিন্তা করেন, ফাইনাস্ট ওভার, যে 5টা বল কিন্তু তারা আসলে বিটেন লাইক এনিথিং। কিন্তু আবার দেখেন 2টা উইকেট হারিয়ে ফেললো, তারপরে হচ্ছে যেভাবে তারা আস্তে আস্তে করে ফিরে আসলো, ফিরে এসে এত কঠিন জায়গাটাকে আবার সমাধান করলো। সেম
গোজ দ্য নিউজিল্যান্ড। তো এইখানে যে পয়েন্টটা আপনি বলছেন, টি-20 আসার পর আসলে ক্রিকেটের ব্যাপক পরিবর্তন হয়েছে। প্রথম হচ্ছে যে ব্যাটসম্যানদের অনেক মানে বোলাররা অনেক ক্রিয়েটিভ হয়েছে। আমি যেটা মনে করি ব্যাটিংটা আমরা দেখি, বোলিংটা, কারণ ওই সার্ভাইভালের জন্য বোলাররা অনেকগুলো নতুন ওয়েপন আবিষ্কার করেছে, যেমন একুরেসি বেড়েছে, ব্লক করে বল ফেলার অনেক বেড়েছে। তারপরে হচ্ছে আপনার এই যে স্লোয়ার বাউন্সার, ওয়াইড ইয়র্কার, এগুলো কিন্তু এই ক্রিয়েশন। আবার প্যারালালি কিন্তু ব্যাটসম্যানরা অনেক কিছু, অনেক সাফল করা, অনেক ইম্প্রোভাইজ করা, অনেক ক্রিয়েটিভ জায়গা করা, স্কুপ অনেক বেড়েছে, মানে বানানো শট অনেক বেশি বেড়েছে। এই টুর্নামেন্টে যেটা বলেন, আমি যেভাবে দেখি যে এই টুর্নামেন্টে টি-20 ট্রেডিশনাল উইকেট না থাকায় যেটা হয়েছে, দলগুলোকে একই সঙ্গে শুধুমাত্র যে বিগ হিটের উপর মনোযোগ দিলে হয়নি, পাশাপাশি তাদেরকে সার্ভাইভাল স্কিল, বেসিক ক্রিকেট টেকনিক, এটা তো আসলে মনোযোগ দিতে হয়েছে। এবং পাশাপাশি এইটাতে আমরা যেটা দেখলাম, যেটা টি-20তে আমরা দেখি যে বিশ্ব টুর্নামেন্ট আসলে আসলে হয় কি, কয়েক বছর নানান কিছু চলে, মানে ওয়ার্ল্ড স্টেজে সেইটার আসলে পরীক্ষা হয়, যে নানান থিওরি নিয়ে যে গত 5 বছর কাজ হলো, নানানজন নানানভাবে চেষ্টা করছে, এই চেষ্টার মধ্যে কোনটা সাকসেসফুল মডেল, এটা কিন্তু এই ওয়ার্ল্ড কাপে এস্টাবলিশ হয়। তো এই ওয়ার্ল্ড কাপে আমরা যে মডেলটার আমরা দেখলাম, সেটা হচ্ছে আসলে মাল্টি স্কিল একরকম, মানে প্লেয়ারদের মধ্যে ধরেন আপনার মধ্যে আসলে সিচুয়েশন অনুযায়ী এক করার স্কিল যাদের বেশি, সিচুয়েশন নেই, এইরকম প্লেয়ার যে দলে আছে, যে দলের প্লেয়ার গিয়ে তারপরে ভরসা করার দরকার নেই, কিন্তু সে এই সিচুয়েশনে আমাকে এই কাজ, এই চেষ্টাটুকু যে সবচেয়ে বেশি কনভার্ট করতে পারবে, সেই দলে আসলে ভালো দল। সো এটা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ভালো ছিল, হ্যাঁ, এবং এটা ভালো ছিল। এবং ওই যে মেন্টালিটি, এই মেন্টালিটি তাদের ক্রিকেট কালচার সাপোর্ট করে, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। ওদের কিন্তু ক্রিকেট কালচার এই দেখে না যে কে এভারেজ অনেক হাই, কে বড় স্টার, তারা দেখে কে মোর এফেক্টিভ, এবং এই যে এফেক্টিভনেস যে সাপোর্ট করে, এটা আসলে প্রমাণিত হলো। এবং আমি মনে করি এইটার জন্য আমাদের এবং সাবকন্টিনেন্টাল দলগুলোর এই শিক্ষা নেওয়া খুব গুরুত্বপূর্ণ, যে গিভেন সিচুয়েশনে কে আসলে দলের জন্য নিজেকে নিংড়ে দিতে পারে এবং ওইটা এক্সিকিউট করতে পারে। হি ইজ মোর ইম্পর্টেন্ট দেন এ স্টার, দেন এ হায়ার এক্সপিরিয়েন্স প্লেয়ার। আমি বাংলার সাথে একটু যোগ করতে চাই, যেটা হলো যে আমরা যেটা বললো, ডেফিনেটলি এই টি-20 ফরম্যাটে আমরা সবসময় জানি ট্রু উইকেট থাকে, ব্যাটিং করা ব্যাটসম্যান ইজি হয়, কিন্তু এই যে উইকেটটা ছিল এই বছর শুরু থেকে ওয়ার্ল্ড কাপ ক্রিকেট কিন্তু মোর ডিফিকাল্ট ছিল উইকেট, ওইখানে অ্যাডজাস্ট করে নিজেকে সেট করে একটা সার্টেন টাইমে যে আপনি অ্যাক্সিলেট করবেন বা সিচুয়েশন ওয়াইজ অ্যাক্সিলেট করবেন, যেটা হয়তো অনেক সময় দেখেছি, যেটা হাসান আলীর আমাদের দেখেছি যখন এই নিউজিল্যান্ডের সাথে যখন আমরা ম্যাচ জিতেছি পাকিস্তান, তখন কিন্তু একটা সময় ছিল নিউজিল্যান্ডের ম্যাচ জেতার মতো অবস্থান তৈরি হয়েছিল, কিন্তু হাসান আলী যে কাজটা করেছিল, ওর ওই অ্যাবিলিটিটা আছে যে 2-3টা 6 মেরে ওইটা রানটা কাভার করার অ্যাবিলিটি আছে, ও কিন্তু একটা সিঙ্গেল রান নেয়নি, ওইখান থেকে 2টা 6 মেরে কিন্তু ম্যাচ জিতেছে। সেম ওয়েতে দেখেন যে অস্ট্রেলিয়া যে ম্যাচটা একটা যেটা মাউন্ট ভাই যেটা বললো শুরুতে কিন্তু মানে যখন আফ্রিদিকে ফেস করছিল, তখন কিন্তু যেই অস্ট্রেলিয়া টিম মনে হচ্ছিল যে অসহায়, এবং সেই আফ্রিদিকে কিন্তু 3টা 6 মেরে ম্যাচ শেষ করেছে। এইটা হলো সিচুয়েশন ডিমান্ড, কখন আপনি কিভাবে অ্যাক্সিলেট করবেন নিজের মেন্টাল প্রেশার। জিনিস হলো যে সানোয়ার ভাই যেটা আলোচনায় আসলো, যে এই যে এত টি-20 আইপিএল খেললো ইন্ডিয়া, কিন্তু তার তো কোনো প্রভাব দেখতে পেলাম না টিমের ভিতরে। আমার মনে হয় যে আমার মনে হয় যে ম্যাচ দুইটা হেরেছে পাকিস্তান, ইন্ডিয়া কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট সাইড ফরম্যাটে, হয়তো এইটার বেশ কিছু এফেক্ট হয়তো আছে, যেটা হয়তো লম্বা সময় একটা প্রবলেম, আমি বলবো যে বড় প্রবলেম ছিল মেন্টালি, বিকজ ওরা লম্বা সময় যেটা আইপিএল খেলেছে, ইংল্যান্ড ট্যুর করেছে, বায়োবাবুলের একটা বড় ফ্যাক্টর কিন্তু এখানে ছিল, যেটা হয়তো অনেক টিম কিন্তু প্রফেশনালি হ্যান্ডেল করেছে। আপনি দেখেন অস্ট্রেলিয়া দেখেন, নিউজিল্যান্ড দেখেন, বাংলাদেশে কিন্তু ওরা মেইন টিম পাঠায়নি, বিকজ অফ এখানে অনেক লম্বা সময় বায়োবাবুলে থাকতে হবে, আইপিএলে বায়োবাবুলে থাকতে হবে, ওয়ার্ল্ড কাপে বায়োবাবুলে থাকতে হবে। প্লেয়ারদের মেন্টালি কিন্তু ওই ফ্রেশনেসটা ওয়ার্ল্ড কাপে পাবে না, যেই জায়গায় কিন্তু অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওরা কিন্তু এই জায়গাটি ম্যাচুরিটি অনেক বেশি দেখিয়েছে, প্রফেশনালিজম অনেক দেখিয়েছে, অনেক ক্যালকুলেটিভ ছিল, যেটা ইন্ডিয়া হয়তো তাদের একটা বড় ব্যাপার, আইপিএল একটা বাণিজ্যিক একটা বড় ইস্যু, এটা কোনো মতেই তারা মিস করতে চায়নি, এটা একটা বড় ইস্যু ছিল, যেটা হয়তো এফেক্ট করেছে নিউজিল্যান্ড টিম। এই ইন্ডিয়া টিম কিন্তু আবার হয়তো যদি অন্য কোনো টুর্নামেন্ট হয় ফ্রেশ ওয়েতে, যে কোনো টিম কিন্তু বিট করার মতো অ্যাবিলিটি আছে, এবং ডেফিনেটলি ওরা টি-20 ফরম্যাটে ওয়ান অফ দ্য বেস্ট সাইড ইন্ডিয়া। এটা আমি একটু এটার সঙ্গে যোগ করবো, এটা খুব ইন্টারেস্টিং আলোচনা। সেটা হচ্ছে যে আইপিএল মানে হাউ ইটস ওয়ার্কিং ইন ইন্টারন্যাশনাল ক্রিকেট। টি-20 তো আসলে আইপিএল কিন্তু টি-20কে তো পপুলার করেছেন ইয়েতে, কিন্তু এখন আসলে এর কিছু রিভার্স ইফেক্ট, কাউন্টার ইফেক্ট, এগুলোও কিন্তু আসলে দেখার মতো। প্রথমত মেনে নেই যে আইপিএলের কারণে আসলে টি-20 জনপ্রিয়তা বেড়েছে, টি-20 ইনোভেশন বেড়েছে, সব ঠিক আছে। যেমন ইন্ডিয়া ইনকাম বেড়েছে, হ্যাঁ, এবং তার সঙ্গে আবার মানে কি বলা যায়, ব্যাকডোর দিয়া ফিক্সিং, অনৈতিকতা, গ্ল্যামার, এগুলো ঢুকে ক্রিকেটটাকে আসলে একটা খিচুড়ি বানিয়েছে, এবং সেটার আসলে ইম্প্যাক্ট আমরা নানাভাবে দেখছি। সেটা ভালো না মন্দ, সেটা অন্য একাডেমিক ডিসকাশন। কিন্তু আমার যেটা পয়েন্ট, ইন্ডিয়া একটা বড় কারণ ছিল ইন্ডিয়ান প্লেয়ার্স ওয়ার ভেরি টায়ার্ড, কারণ এই লম্বা সময় আইপিএল খেলেছে। অন্য দেশের আইপিএলে 4জন 5জন 6জন প্লেয়ার খেলে, ইন্ডিয়ার প্রায় সবাই খেলে, এবং তারা প্রায় সবাই কিন্তু তাদের দলের কি প্লেয়ার মোরলেস, ফলে অনেক বেশি স্ট্রেস নিতে হয় আইপিএলের ম্যাচগুলোতে, দর্শক মিলে অনেক বেশি স্ট্রেস নিতে হয়। দ্বিতীয় হচ্ছে
ইন্ডিয়ান প্লেয়াররা প্রায় সবাই আইপিএলে খেলার কারণে তারা কিন্তু একই সঙ্গে এক্সপোজার পাচ্ছে, একই সঙ্গে এক্সপোজার হয়ে যাচ্ছে। মানে তাদের গবেষণা করা অনেক সহজ যে ইন্ডিয়ার একটা প্লেয়ার যে সে বটম এন্ডেড কিনা, তার ইয়ে কিনা, মানে আমি বলছি তার স্কিলগুলো জানা হয়ে যাচ্ছে, যেটা অন্য দলগুলোর ক্ষেত্রে মানে এরকম হচ্ছে না। তো এরকম বেশ কিছু জিনিস। তারপর সানোয়ার ভাই যেটা বললো, এটাও খুব ইম্পর্টেন্ট যে অন্য দলগুলো, এটা কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ডের ক্রিকেট হয় কি ওই সমস্ত দেশে যেহেতু ক্রিকেট প্রধান খেলা না বলে একটা সুবিধা আছে। প্রধান খেলা হলে যেটা হয় মানে আপনি মনে করেন যে অনেক র প্যাশন থাকে, মানুষের ইমোশন, আপনি অনেক কিছু স্টারদের খেলাইতে হবে, নাহলে স্পন্সর চলে যাবে। ওদের কিন্তু এইসব ঝামেলা নাই। এই জন্য ওরা সিদ্ধান্ত নিতে পারে যে বাংলাদেশে একদম একটা সেকেন্ড টিম পাঠাবে। বাংলাদেশের কিন্তু পারতো না, বাংলাদেশের আরে কেন আমরা জিতবো না কেন, এইসব। ফলে তারা এই সুবিধাগুলো কিন্তু এই জন্য ওরা সায়েন্সটা অনেক বেশি ইউজ করতে পারে, যেহেতু ইমোশন নাই, সায়েন্সটা বেশি। আর আমাদের এখানে যেহেতু ইমোশনটা অনেক বেশি, ফলে রেশনালিটি অনেক কম, এবং সেই রেশনালিটির কাছে আমরা হেরে যাই। আমাদের ক্রিকেট গার্জিয়ানশিপ, ক্রিকেট বোর্ড, সবাই আমরা ওই ইমোশনের পিছনে ছুটি, যেটাই জিতলে হাততালি দিবে এই দিকে। এটা প্রফেশনাল টিম না, কিন্তু একটা দলের খেলা আমার কাছে ভালো লেগেছে, সেটা হলো নামিবিয়ার খেলা। আপনার কাছে কি মনে হয়? আমার মানে এসিয়ার টিমগুলির মধ্যে সবচেয়ে বেশি এফেক্টিভ, মানে আমার সবচেয়ে বেশি ইমপ্রেসিভ লেগেছে যে নামিবিয়ার খেলা, মানে খুব প্রফেশনাল ক্রিকেট খেলছে ওরা। আমার নামিবিয়াতে যাওয়ার সুযোগ হয়েছে 2003 ওয়ার্ল্ড কাপের আগে। আমাদের কন্ডিশন ক্যাম্পটা হয়েছিল, ওইখানে কিছু প্র্যাকটিস ম্যাচও খেলেছিলাম ওদের সাথে। খুব অল্প কিছু মানুষজন কিন্তু ক্রিকেট খেলে ওই জায়গাতে। এখনো বোধহয় 5টা বা 6টা টিম বোধহয় ক্রিকেট টিম, টোটাল ক্রিকেট টিম ওই লোকালি। কিন্তু ওই টিমটা যে প্রফেশনাল ওয়েতে পারফরমেন্স করেছে, আমাদের সবকিছু ইমপ্রেসিভ লেগেছে এই টিমটাকে। কিন্তু আফ্রিকার আরেকটা টিম তো জাগতে হারিয়ে গেল, কেনিয়া। হ্যাঁ, নামিবিয়ার কি হয়? কেনিয়াটা তো ইন্টারেস্টিং যে আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল আসলে কেনিয়া, এবং ডেফিনেটলি 2000 আমরা যখন টেস্ট পাই সানোয়ার ভাই তখন খেলতেন, স্কিল ওয়াইজ তখন কেনিয়া এগিয়েছিল, কিন্তু আমরা এগিয়েছিলাম যে আমাদের দর্শক কাঠামো ইত্যাদি কারণে। তো আমারও কেনিয়া যাওয়ার সুযোগ হয়েছে, এবং কেনিয়ায় অনেক দুর্ভাগ্য শিকার হয়েছে, আমি ছিনতাইয়ের কবলে পড়েছিলাম। ফলে কেনিয়া আমার কাছে অনেক, সেই 2000 সালের ট্যুরে মানে সবসময় স্মরণে থাকবে, ইট ওয়াজ টেরিবল। তো যাই হোক, এখানে ওইরকম, ওখানে জীবন ব্যবস্থায় অনেক কঠিন, আফ্রিকার দেশগুলো অনেক খুবই কমন একটা বিষয়। তো যাই হোক, যেটা বলছিলাম, ওইখানে ওদের ক্রিকেটটা একটু অন্যরকম, মূলত ইন্ডিয়ানরাই ক্রিকেট খেলে, এবং ইন্ডিয়ান এবং কয়েকটা ফ্যামিলি, এবং এই যে টিকোলো ফ্যামিলি, ওডোয়ো ফ্যামিলি, এরকম কয়েকজন ভাইটাই। তো যেটা ছিল, আপনি যে ব্ল্যাক যারা, তারা কিন্তু ন্যাচারাল অ্যাথলেট বেশি, তাদের ফিজিক্যালিটি অনেক বেশি। আপনি যে পেস বোলার ওয়েস্ট ইন্ডিজরা যে সুবিধাটা পায়, ফলে ওই অ্যাথলেটিজমের সঙ্গে ক্রিকেটের স্কিলটা যোগ হলে এটা কিন্তু খুব ডেঞ্জারাস হয়। এবং আফ্রিকার দেশগুলো যদি ক্রিকেট প্রপারলি খেলতো, আপনি যদি খেলাতে পারতেন, তাহলে দেখতেন যে আপনার মানে 400 অনেক আগে হইতো, ফিজিক্যাল ফিটনেস এলরেডি। এখন কেনিয়ার যেটা হয়েছে, ওই ইন্ডিয়ান, এবং আপনি জানেন যে আফ্রিকা কিন্তু এই লড়াইটা এখন খুব তীব্র, জিম্বাবুয়ে এইসব দেশে জেনোফোবিয়া হয়, ইন্ডিয়ান নন ইন্ডিয়ান লড়াই, জিম্বাবুয়ের কারণেই কিন্তু সাউথ আফ্রিকা, এইসব কারণ হয়েছে কি ওদের মধ্যে একজন যে এই যে জাতিগত বিভক্তি, তাতে ইন্ডিয়ানরা আগে যে ডমিনেট করতো, ক্রিকেটটা তো ইন্ডিয়ানে চালাতো, ওইটা আস্তে আস্তে সেকেন্ডারি হয়ে গেছে, ইন্ডিয়ানদের প্রতি অবিশ্বাস তৈরি হয়েছে। এইসব কারণে ইন্ডিয়ানরা কিছু রিজেক্টরি মনোভাব ইন্ডিয়ানদের মধ্যে তৈরি হয়েছে। ইন্ডিয়ান নেক্সট জেনারেশন যারা, তারা কেনিয়াতে না থেকে বাইরে চলে যাচ্ছে, ইংল্যান্ডে চলে যাচ্ছে, এইটা হচ্ছে একটা কারণ। দ্বিতীয় হচ্ছে মানুষের সমর্থন না থাকলে ভাই কিচ্ছু হয় না। কেনিয়াতে আমরা গিয়েছিলাম, লাগে মানুষের সাপোর্ট। আমরা গিয়েছি, আপনার ইন্টারেস্টিং একটা গল্প, ছোট্ট একটা গল্প বলেছে, এটা অস্ট্রেলিয়ার খেলা, ইন্ডিয়ার যুবরাজের আবির্ভাব হলো যে ম্যাচে, যুবরাজ জাহির খান। তখন হচ্ছে আমরা যাচ্ছি সকাল 11টার দিকে মাঠে, আমরা দেখলাম তুমুল লোকজন হচ্ছে স্লোগান দিয়ে যাচ্ছে মাঠে, বোঝা যাচ্ছে তারা স্পোর্টিং কুড়ি ফেস্টিভ্যালে যাচ্ছে। আমরা বললাম বাহ। মাঠে গিয়ে দেখি যে সর্বোচ্চ 100 জন দর্শক, মানে ইন্ডিয়ান মিলে। ঘটনা কি, এরা কোথায় গেল? সারাদিন খোঁজ করে পরে জানলাম যে ওই দিন ওদের আবনি মডার্নের ফুটবল ম্যাচ আর কি, সো দে আর গোয়িং ফর দেম। তো ক্রিকেটের ফলোয়িংটা অনেক কম থাকার কারণে স্পন্সর নাই, টাকা পয়সা নাই, নেক্সট জেনারেশন আগ্রহী হয় না, ফলে ওই প্লেয়ার সাপ্লাইটা এবং ইন্ডিয়ানরা হয়ে বন্ধ হয়ে গেছে। আমি বাংলাদেশ এই টিমের ক্যাপ্টেন হয়ে মানে ওই ইন্ডিয়া কেনিয়াতে যাওয়ার সুযোগ হয়েছিল। ওই কেনিয়া ন্যাশনাল টিমের এগেনস্টেও খেলেছি, কেনিয়া এই টিমের এগেনস্টেও খেলেছি। যে জিনিসটা হলো ওদের ওই ন্যাশনাল টিম, এই টিম, এরপরে প্লেয়ার নাই, পাইপলাইন প্লেয়াররা। কারণ হলো লোকাল, আপনি যদি লোকাল পিপল যদি আগ্রহ না হয়, বিকজ অফ ইন্ডিয়ান বোর্ডটাও অর্গানাইজ বাই, হ্যান্ডেল করতে হলে ইন্ডিয়ান স্বাভাবিক কিছু ইন্ডিয়ান যারা হয়তো কিছু ছিল, হিতেশ মোদি, ওরা আসিফ করিম, ওরা আগ্রহ ছিল, কিন্তু লোকাল ক্রিকেটে কিন্তু অত বেশি আগ্রহ ছিল না। যেটা আমরা দেখেছি ইউএতে কিন্তু অনেক চেষ্টা করেছে ক্রিকেটটাকে জনপ্রিয় করার জন্য, কিন্তু খেলেছে ইন্ডিয়ান পাকিস্তান প্লেয়াররা খেলেছে, কিন্তু লোকাল পিপল যতদিন পর্যন্ত ইন্টারেস্ট না ফিল করবে, ওই টিমগুলি আসলে সার্ভাইভ করা ভেরি ডিফিকাল্ট। এবার কিছুটা আসি বাংলাদেশ প্রসঙ্গে। এই যে দুইটা দল ফাইনাল খেলছে, এদের দুই দলকে কিন্তু বাংলাদেশ হারিয়েছে, বাংলাদেশের মাটিতে অবশ্য। তো সেই দিক থেকে বাংলাদেশের চোখ তো সেদিকে থাকছেই, কিন্তু বাংলাদেশের যা এবারের ছন্নছাড়া অবস্থা, এবং তার একটা চূড়ান্ত রূপ আমরা বোধহয় এবারে বিশ্বকাপে দেখলাম, এটা তো হওয়ার কথা ছিল না। অনেকে বলে বাংলাদেশ দলে নাকি প্রচুর প্রতিভা আছে, কিন্তু খেলোয়াড় নাই, বিষয়টা কি তাই? ডিফিকাল্ট জিনিসটা, বাংলাদেশ নো ট্যালেন্টের অভাব নেই, বাংলাদেশ কিন্তু ট্যালেন্টের অভাব নেই, এটা নো ডাউট। তবে T20 ফরম্যাট এই জায়গাটা কিন্তু রিয়েলিটি হলো আমরা কিন্তু এখন আমরা ওই স্ট্যান্ডার্ডের না। ওয়ার্ল্ড ক্রিকেটের সাথে কম্পিটিশন করা, বড় টিমগুলোর সাথে কম্পিটিশন করার অ্যাবিলিটি আমাদের তৈরি হয়নি, এখনো তৈরি হয়নি। ওই যে অনেক জায়গায় আমাদের ঘাটতি আছে।
আর একটা জিনিস হলো যেটা আমরা হয়তো বা বারবার হয়তো বলছি, আমরা হয়তো ক্রিকেটটা আমরা ইমপ্রুভ করেছি ডেফিনেটলি, আমরা যতটা ইমপ্রুভ করছি অন্য দেশগুলো আরও অনেক বেশি ইমপ্রুভ করছে। আমরা হয়তো 10% ইমপ্রুভ, ওরাও 10% ইমপ্রুভ, ওরা কিন্তু উপরেই থেকে যাচ্ছে, অনেক ডিফারেন্সটা সবসময় থেকেই যাচ্ছে আমাদের ইমপ্রুভমেন্টটা। আমরা কিন্তু এই ধরনের প্রবলেম কিন্তু আরও কিছু ফেস করেছিলাম, বিশেষ করে টেস্ট ক্রিকেটে। আমরা যখন ইন্ডিয়ায় গিয়েছিলাম পিঙ্ক বলে ক্রিকেট খেলতে গেলাম, পাকিস্তানে যখন টেস্ট খেলতে গেলাম, তখন কিন্তু আমরা ফিল করেছিলাম আমরা ক্রিকেটটা বিশেষ করে ফাস্ট বোলিংয়ের এগেনস্টে বা ট্রু উইকেটে যখন বাউন্সি উইকেট থাকে তখন আমরা কতটুকু অসহায় ফিল করি বা আমাদের ব্যাটসম্যানরা, ওইটা কিন্তু আমরা ফিল করেছিলাম। ওই সময় এসে কিন্তু আমরা অনেক কিছু সমালোচনা হয়েছিল যে আমরা নতুনভাবে চিন্তা করতে হবে, ডোমেস্টিক ক্রিকেটের সাথে হবে, ট্রু উইকেটে খেলতে হবে, আমাদের লং টাইম যদি আমাদের ভালো পারফরমেন্স করতে হয়। কিন্তু আবার কিন্তু আরেকটা সিরিজ যখন দেশে হয় তখন হয়তো জিম্বাবু টিম্বাবু আসছে, হয়তো আমরা জিতে গেছি, আবার এটা ভুলে গেছি। এই এখনও কিন্তু আমরা একটা বড় ধাক্কা কিন্তু খেয়েছি যে আমরা বুঝতে পেরেছি আমাদের ক্রিকেট স্ট্যান্ডার্ডটা বা টি-20তে আমরা কতটুকু পিছিয়ে আছি, কী করতে হবে, অনেক কিছু সবাই কিন্তু এখন আমরা জানি। কিন্তু এটা যদি আমরা ওয়ার্কআউট না করি, লং টাইম প্ল্যান না করি, যদি ইনস্ট্যান্ট শর্ট টাইম ইনস্ট্যান্ট কোনো মানে রেজাল্ট চাই, যেটা ইনস্ট্যান্ট শর্টকাট কোনো পথে আমরা ইমপ্রুভমেন্ট চাই বা চেঞ্জ চাই, এটা আসলে সম্ভব না। আমাদের এই প্রবলেমগুলি কি, এটা যদি আমরা চিন্তা ভাবনা করে বের করতে পারি এবং চিন্তা ভাবনা করে যদি লং টাইম প্ল্যান করতে যাই, এটার ওয়ার্কআউট করতে পারি, তাহলে হয়তো ডে বাই ডে লম্বা সময় পরে যায় সাকসেস পাবো, ওভারনাইট পাওয়া সম্ভব না। আফগানিস্তান এরকম একটা তাদের রাজনৈতিক অবস্থার মধ্যেও তো কি ভালো খেলছে। অনেকে বলে যে বাংলাদেশ সৌভাগ্যক্রমে আফগানিস্তানের মুখোমুখি হয়নি, হলে কি হতো কে জানে, এরকম একটা কথাও বলা হচ্ছে। না, এটা টি-20তে বাংলাদেশ আফগানিস্তানের মুখোমুখির চান্সেস আফগানিস্তানের বেশি, এটা যে যাই বলুক, এটা কোনো ইয়ে না। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই আফগানিস্তান বাংলাদেশে এসে বাংলাদেশকে টেস্ট হারিয়েছে, এটা প্রচণ্ড লজ্জার বিষয়। এর চেয়ে লজ্জা হইতে পারে না। আমি মনে করি এটা বাংলাদেশের বড় একটা ক্রিকেটিং লজ্জা যে টি-20তে ঠিক আছে এটা এক ধরনের একটা রাফ ক্রিকেট, এক ধরনের একটা ফাঙ্কি ক্রিকেট, এবং আফগানিস্তান যদি ওয়েল বিল্ড, তারা অ্যাডভেঞ্চারাস এবং ওইটা বলতে ওদের সেকেন্ড টেস্ট ছিল। হ্যাঁ, এবং আরও মজা দেখেন, আরও মজা হচ্ছে ওইখানে তাদের একটা প্লেয়ার কে যে সেঞ্চুরি করলো, প্রায় 250 বল 300 বল খেলেছে। ওদের যে ওইটা থেকে শিখলো, তার তো সেই অর্থে ফার্স্ট ক্লাস নাই। আমাদেরও ফার্স্ট ক্লাস দুর্বল, কিন্তু তার তো সেই অর্থে ফার্স্ট ক্লাস নাই। হ্যাঁ, কিছু পাকিস্তানে খেলে বটে, ইয়েতে খেলে, কিন্তু তার মানে হচ্ছে প্লেয়াররা নিজেদের অ্যাপ্লিকেশন, এই জায়গায় মানতেই হবে, প্লেয়াররা নিজেদের ডেডিকেশন অ্যাপ্লিকেশন। আমার যেটা মনে হয় আমরা অনেক আলোচনায় এটা মিস করে যাই, কিপিং রেসপেক্ট টু অল। এই যে সানোয়ারা যখন ক্রিকেট খেলেছে তখন আমরা দেখেছি কি লাঞ্চ ছিল আর কি খাবার ছিল আর কি ছিল, কিন্তু তখনও কিন্তু আমাদের ক্রিকেট বোর্ড অনেক ধনী। তো তখনও আমি যেটা দেখেছি যে তখনও কিন্তু আমি দেখতাম, আমরা দেখেছি প্লেয়ারদের মধ্যে এই নান্দু ভাই, বুলুল ভাই কীরকম ম্যাচ উইনিং ইনিংস, অন্যদের কথা বলছি না, বুলুল ভাই একটা ইনিংস আছে 99 নট আউট, এটা হচ্ছে একটা আবনের ম্যাচে, হোয়াট এন ইনিংস ইট ওয়াজ। মানে আপনি যে টেইল্যান্ডারদের দিয়ে, আমি সেদিন মাঠে ছিলাম, খেলা দেখতে গেছি, হ্যাঁ এটা খুবই এক্সাইটিং ছিল 96 ওই যারা আসছিল যে ম্যাচে সম্ভবত এই ম্যাচে। আচ্ছা, এই সানোয়ারের কথা বলি, সানোয়ার যখন হাবিব বাসার সুমনকে বাদ দিয়ে তাকে একটা সার্ক ক্রিকেটের টিমে যখন নেওয়া হলো, হ্যাঁ সার্কিট, এবং আপনি ফার্স্ট ইয়াতে খেললো, হি স্কোরড সাম 60 ওয়াট রানস, তাই না? 76 ডেবু ম্যাচ ছিল, তার ডেবু ম্যাচ ছিল। সো ডেবু ম্যাচ ছিল, তারা কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে নাই, হাবিবুল বাশারের জায়গায় এনেছিল, এই নিয়ে কিন্তু কথাও ছিল। কিন্তু ওই যে তার অ্যাপ্লিকেশন, তার যে চান্স পাওয়া, আমার কাছে মনে হয় মাঝে মধ্যে মনে হয় যে তাদের তো এইগুলো তারা কোত্থেকে শিখেছিল। বুলবুল ভাই যে সেঞ্চুরি করলো অভিষেক টেস্টে, তার আগে কয়টা ম্যাচ খেলেছে, ফার্স্ট ক্লাস খেলেছে, কিন্তু আপনি দেখেন অ্যাপ্লিকেশনটা দেখেন, বুলবুল ভাই অ্যাপ্লিকেশন ইনিংস দেখলে মনে হবে কতদিন ধরে টেস্ট খেলছে। তো তার মানে শুধু স্ট্রাকচার, শুধু ক্রিকেট বোর্ডে দোষ দিলে হবে না, আমাদের সবাইকে, আমি সবসময় বলি আমাদেরকে আয়নায় মুখ দেখতে হবে, আমাদের মানতে হবে যে আমাদের প্রত্যেকের দায় আছে। আমি যে দিনের পর দিন যদি আমি ক্যাচ ফেলে দিই, এটার জন্য ক্রিকেট বোর্ড আমাকে এটা দেয় না, সেইটা দেয় না, এই প্রশ্নগুলো তুলে, আমরা এই প্রশ্নগুলো তুলে ফেলি। আমাদের ক্রিকেট নেরেটিভসে বা ক্রিকেট পাণ্ডিত্যে আমার কাছে মনে হয় মাঝে মধ্যে কিছু ঘাটতি আছে, যে কিছু জায়গায় করি আমরা সব বোর্ডের অ্যাডমিনিস্ট্রেশনের দোষ, বাংলাদেশের মানুষ এটা পছন্দ করে, পাপনকে সরা, অমুক ডেফিনেটলি দেয়ার ইজ রিজন, কিন্তু প্রত্যেকে তার দায় হবে। আমরা বিলিভাই করে একজনকে টার্গেট করে ওই তার পিছনে সবাই লেগে যায়। ইটস নট দ্যাট, ইভেন আমি মনে করি সাংবাদিকদের প্রচন্ড প্রত্যাশার জায়গা আছে, তো হতাশ হয়ে মানুষ নানা ট্রল করে, কিন্তু ভাই মানুষ ট্রল করবে, কিন্তু মানুষের ট্রলকে অভিভাবকত্ব দিবে যে ক্রিকেট সার্কিট, তাদের তো বোঝাতে হবে যে আসলে দায়টা এই জায়গায়। যেমন আমি মনে করি এইবারের ঘটনার পর এভরিবডি রেসপন্সিবল, আমরা মিডিয়া কি রেসপন্সিবল না? আমরা এই যে বাবল বানাই না, এই যে আপনার অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে এই যে হারানো, আমরা যারা সতর্ক করতে চেষ্টা করেছিলাম তাদের গলাটা কিন্তু শোনা যায় নাই, বেশিরভাগ বাবল বাজেছে। আমাদের এক্স ক্রিকেটাররা তারাও তো এটাকে সতর্ক করেন যে না এটা কাউন্টার প্রোডাক্টিভ হবে, কেউ ক্ষীণকণ্ঠে বলেছেন। আমি মনে করি যে এই জায়গাগুলোতে কিন্তু আমাদের দেখতে হবে, শুধু শেষ পর্যন্ত সবাই আমরা হাততালি দিব যে অস্ট্রেলিয়া হারিয়েছে, উপরে উঠে গেলাম, তারপর দোষ ক্রিকেট বোর্ডের, এটা না। তবে ডেফিনেটলি ক্রিকেট বোর্ড অন্যায় করেছে, এরকম প্রস্তুতি ক্রিকেট বোর্ড এই বেলুন বানিয়ে মানুষকে যে মোয়া খানোর যে চেষ্টা, এটা নিন্দাযোগ্য। কিন্তু একই সঙ্গে আমরা যারা শৈশবে প্রতিবাদ করি না, তাদের আসলে লোকানোর যখন আমরা সাকসেস পাই, যে স্টোরিটা কিন্তু সবাই নেই, সবাই পিছনে যে আমরা যে ফেল করতে সবাই নিতে হবে, এবং কি কারণে ফেল করতে এটা ওয়ার্কআউট করতে হবে। এই দুই জায়গায় এতদিন ধরে ক্রিকেট খেলছি আমরা, এত জনপ্রিয়তা, আমাদের ক্রিকেট বোর্ড এত স্ট্রাকচার্ড, আমাদের পলিটিক্যাল লিডারশিপ পর্যন্ত ক্রিকেটের পক্ষে, আমাদের প্রধানমন্ত্রীর তো সাংঘাতিক আগ্রহ, এবং আমাদের মানুষজন যত বিভক্তি থাকুক ক্রিকেটের জায়গায় এসে যায়, এই যে ঐক্যটা, তারপর একটা কালচার তৈরি করতে পারলাম না।
আমরা ক্রিকেটিং কালচারটা কিন্তু এখনো প্রপারলি তৈরি করতে পারতেছি, ট্রু, অনেক ক্ষেত্রেই পারিনি, অনেক ক্ষেত্রে। আর তবে সবচেয়ে বড় অ্যাসেট যেটা বাংলাদেশ ক্রিকেটের আমাদের এই দর্শকদের সমর্থন, আমাদের রাষ্ট্রীয় মানে প্রধান থেকে মানে মাননীয় প্রধানমন্ত্রী থেকে সব ধরনের যেই ধরনের সমর্থন এই স্পোর্টসের প্রতি, এটা একটা বড় সমর্থন। যেই কারণে কিন্তু আমরা যখন টেস্ট রাস পেয়েছিলাম তখনও কিন্তু আমাদের এই দর্শক, এই ক্রাউড, এই যে ক্রেজিনেস খেলাধুলার প্রতি, এটা কিন্তু বড় একটা কাজ করেছিল। আমার মনে হয় এই জায়গাটা এখন কাজ যেটা ক্রিকেট কালচার, আমার দায়িত্ব কোনটা বা এটা সবার দ্বারা বুঝতে হবে। এখন আম্পায়ারের দায়িত্ব কোনটা, কিউরেটরের দায়িত্ব কোনটা, বা সিলেক্টরের কাজ কোনটা, কোচের কাজ কোনটা, বোর্ড ডাইরেক্টরদের কাজ কোনটা, সবাই কিন্তু যার কাজটা যদি প্রপারলি করি এবং এটার প্রতি যদি আবার জবাবদিহিতাও থাকে, তখনই কিন্তু আসবে। আমি কি মানে আমরা বলতে পারি এখন হঠাৎ করে খেলা হয়নি, বা করোনার মাঝখানে কিন্তু প্রায় 18 মাস প্রায় ক্রিকেট হয় নাই। এখনও দেখবেন বিভিন্ন জায়গায় হয়তো ক্রিকেট খেলতে গেছে, ক্রিকেটের যে ফার্স্ট ক্লাস শুরু হয়েছে, উইকেটগুলি ওইরকম প্রপার মেনটেন্যান্স উইকেট নাই, 68 কত অল আউট হয়ে গেছে। এটার কার দায়িত্ব? ডেফিনেটলি এখানে ওই গ্রাউন্ডসের যারা দায়িত্বে আছে তাদের দায়িত্ব। সেম ওইটা আম্পায়ারিং কেন ইম্প্রুভমেন্ট হয় না? আম্পায়ারিং ডোমেস্টিক ক্রিকেটে শোনা যায় আম্পায়ারিং প্রশ্নবুদ্ধ সবসময়। ওই ডিপার্টমেন্টে যাদের দায়িত্ব তারা যদি প্রপারলি করে। সেম ওয়েতে কোচ, আমাদের কোচ তো শুধু খালি ন্যাশনাল টিমের কোচ নিয়ে চিন্তা করতে হবে না, আমাদের সারা বাংলাদেশের যারা কোচিং করাচ্ছে তাদের স্ট্যান্ডার্ডটা কোন জায়গায় আছে, তারা যে প্লেয়ার তৈরি করছে। আমরা ন্যাশনাল টিমে এসে কেন স্ট্রাগল করি, কেন বাউন্সি বলে স্ট্রাগল করি? আমরা যেই উইকেটে খেলি স্ট্রাগল করবে, এবং যে আমাকে প্রিপেয়ার করছে, যে সেটা আন্ডার 17, আন্ডার 15, কোন বেসিকে তৈরি হচ্ছে, কোন মেন্টালিটি, ফিজিক্যালি মেন্টালি কীভাবে তৈরি হচ্ছে, ওদের কারা কোচিং করাচ্ছে, কতটুকু হাই স্কিল নিয়ে তৈরি হচ্ছে, যারা ন্যাশনাল টিমে যারা স্ট্রাগল না করে। ন্যাশনাল টিম তো শেখার জায়গা না, শিখে আসবে ওখান থেকে। আমার মনে হয় আমাদের যে দেখেন এক্স ন্যাশনাল প্লেয়াররা কেউই কিন্তু ক্রিকেট কোচিংয়ের সাথে রিলেটেড না। রিসেন্টলি হয়তো আমাদের কিছু ইয়াং প্লেয়ার, ওপি এরা সবাই যোগ হয়েছে, কিন্তু ধরেন কেন পাইলট নাই, কেন বাসার নাই, কেন আকরাম ভাই, সুজন ভাই, সবাই কিন্তু ম্যানেজমেন্টে যেতে রাজি হয়, কিন্তু কেউ কিন্তু কোচিংয়ে যেতে রাজি হয় না। বাকি আপনি ইন্ডিয়ান টিমের দেখেন, শ্রীলঙ্কা টিমের দেখেন, সব টিমের এক্স ন্যাশনাল প্লেয়ার খেলা ছাড়া ইমিডিয়েটলি তারা কিন্তু কোচিংয়ের সাথে রিলেটেড। পাকিস্তানে তো রমিজ রাজা ক্যাপ্টেন, বোর্ড প্রেসিডেন্ট, সেটা একটা রেজাল্টও পেয়েছে তারা। সব ক্রিকেটাররা কিন্তু সাকলাইন মুস্তাক ওরা কোচিং লেভেলে সবাই কিন্তু কোচিংয়ের সাথে রিলেটেড। ইনজাম ছিল, সব প্লেয়াররা কিন্তু ক্রিকেটার, চামিন্দা বাস শ্রীলঙ্কায়, সব দেশে ক্রিকেটের সাথে রিলেটেড ক্রিকেট এক্সপার্টরা এখানে। আমাদের সবাই যে ম্যানেজমেন্টে আমাদের কেন আসে না, এটাও কিন্তু বের করতে হবে। ক্রিকেট কোচিং দেখুন স্বাভাবিকভাবেই কেন রাজ্জাক সিলেক্টরে যাবে, কেন শাহরিয়ার নাফিস অপারেশন জবে যাবে, এদের কিন্তু দরকার হলো মাঠে। কেন ওরা ওই জায়গাটা আগ্রহ হয় না? এই একটা প্লেয়ার যেটা রাজ্জাক যেটা বুঝবে, বা শাহরিয়ার নাফিস যেটা বুঝবে, যে সোয়েব আক্তার 150 মাইল স্পিডে বোলিং করলে ওই মেন্টালিটি কি তৈরি হয় বা স্কিলটা, ওইটা স্বাভাবিকভাবে আরেকজনের পক্ষে অতটা ভালোভাবে বোঝা সম্ভব না। এই এক্সপিরিয়েন্সটা তো আমরা কাজে লাগাতে পারছি না, এটাও একটা বড় কারণ মনে হয় আমাদের। আচ্ছা, জনাব মুস্তাফা মামুন, বিশ্বকাপে বাংলাদেশ বিবর্ণ হয়েছে, কিন্তু রঙিন কিছু কথাবার্তা দেখলাম, অভিযোগ পাল্টা অভিযোগ, এমনকি ক্রিকেটের স্ত্রীরাও যুক্ত হয়ে পড়েছেন এই বিতর্কের মধ্যে। এটা তো খুব প্রয়োজন ছিল না। না, কোনোভাবেই প্রয়োজন ছিল না। আমি মনে করি যে আপনি যে কালচারের কথা বলছিলেন, এটা খুব ইন্টারেস্টিং, যে আমাদের ক্রিকেট কালচার এখন আসলে প্রথম হচ্ছে ক্রিকেট কালচারটা কি, এটা বুঝতে হবে, তারপর আমাদের কালচার। দুটো খুবই কনফ্লিক্টিং আসলে, দুটো খুব কনফ্লিক্টিং। মানে কি, ক্রিকেট তো ট্রেডিশনালি একটা অ্যারিস্টোক্রেটদের খেলা, এলিটিস্টদের খেলা, ভদ্রতা। এবং আপনি দেখবেন নিউজিল্যান্ড ওই দিন কিন্তু খুব অবস্থায়, যখন খুব ক্লোজ মানে বলের রান, তখনও কিন্তু নিউজিল্যান্ড একটা সিঙ্গেলস নেয় নাই, একটা সিঙ্গেল নিতে পারতো, কিন্তু যেহেতু তাদের নন স্ট্রাইকের ব্যাটসম্যান মিথেল সম্ভবত ছিল, সে বোলারকে বাধা দিয়েছিল বলটা ধরতে, তখন তারা কিন্তু বলেছে, পার্টনার বলেছে আসো রান নেই, এবং অন্যরা নিয়ে তো নিউজিল্যান্ড নেয় না, এবং কমেন্টার বলছিল দ্যাটস ওয়াই দ্যাট নিউজিল্যান্ড, মানে ইটস দ্যাট। এটা কিন্তু ক্রিকেট কালচার। এই যে আপনার মনে করেন যে ব্যাটসম্যান বেরিয়ে গেলে আউট করে না, ফিরায় না, এগুলো সাবকন্টিনেন্টে এসে কী হয়েছে, এটা হয়ে গেছে গণমানুষের খেলা। সো একটা এলিটিস্ট খেলা, এটা মানে এটা সভ্যতার খেলা। যখন সাধারণের খেলা হয়, তখন যে সাধারণ ইমোশন এবং ওই যে ক্রিকেটিং মানে কী বলা যায় অ্যারিস্টোক্রেসি, এই দুটো আসলে কনফ্লিক্ট, আভিজাত্যের সাথে একটা সংঘাত। এখন এই সংঘাতের কারণে যেটা হয়, এই সংঘাতটা আসলে খুবই সুন্দরভাবে ব্যালেন্স করা যেত। ফুটবলও অ্যারিস্টোক্রেটিক এনজয়মেন্ট ছিল, তারপর এটা লুম্পেন এন্টারটেনমেন্ট হয়েছে, এটা ট্রেডিশনালি বলে। তো এইটার কারণে একটা কনফ্লিক্টিং হয়। কনফ্লিক্ট হলে যে কতটা ক্রিকেট করা উচিত, কতটা জাতীয়তাবোধ থাকা উচিত, কতটা ক্রিকেট থাকা উচিত, কতটা উগ্রতা থাকা উচিত, আর কতটা সভ্যতা থাকা উচিত, এই লিমিটটুকু আসলে আমাদের মধ্যে নাই। না, মাঝে মধ্যে তো আমরা বোর্ডের সাথে খেলোয়াড়দের দ্বন্দ্বের নিদর্শন দেখেছি, এগুলো তো খুব এক্সপেক্টেড ছিল না। এগুলো খুব এক্সপেক্টেড ছিল না, কিন্তু এগুলো তো মাঝে মধ্যে প্রফেশনাল রাইভালরি হতে পারে। হ্যাঁ, কিন্তু ধরেন এগুলো সব জায়গায় হয়, কিন্তু অন্য জায়গায় যেভাবে ডিল করা হয়, আমাদের এখানে ডিলটা ওই যে বললাম একটু রভাবে করা হয়, জাতীয়তা চলে আসে এখানে, আমাদের জাতীয় চরিত্র এখানে চলে আসে। আর এইবার যেটা হলো যে প্লেয়াররা এবং এই যে কনফেডারেশনের যোগ হলেন, দেখেন বোর্ড প্রেসিডেন্ট এইখানে প্রথম দায়টা আমি দেবো বোর্ডকে, কারণ বোর্ড সভাপতি প্লেয়ারদের এরকম সমালোচনা উনি করবেন ইন দ্য রুম, কি মোটেও উনি মিডিয়ার সামনে করবেন না, সেটাই। আচ্ছা, এখন
এখানে আবার প্রবলেম আছে দেখেন, ইন দ্য রুমও যদি বোর্ড সভাপতি করেন, সেটা যখন বাইরে বেরিয়ে যায় তখন আবার তাকে গালাগালি খেতে হয়, মানে এটা বেরিয়ে যায়, মানে জিনিসটা খুব পিকুলিয়ার। তারপর যেটা হয়েছে, ক্রিকেটারদের উনি অন্যায় করেছেন, সেই অন্যায় আমরা থাকতাম এবং উনি হয়তো ওনাকে বোঝানো হতো, ওনাকে আমরা অ্যাটাক করতাম এবং করা হচ্ছে। প্লেয়াররা যে রিপ্লাই দেওয়া শুরু করলো, আমার কাছে মনে হয় যে এটাও আসলে প্রফেশনাল কাজ না, এবং প্লেয়ারদের মাথায় রাখতে হবে বোর্ড সভাপতি খেলেন না, ফলে তার প্রতিদিন পারফরমেন্স জাজ হয় না। প্লেয়ারদের হয় কি, ওই আপনি কথা বললেন, তারপর দিন মানুষ দেখবে কথার সঙ্গে খেলার মিল আছে কিনা, খেলার মিলছে হ্যাঁ কিনা। মিলছে কিনা, না মিললেই কিন্তু আপনি শেষ, ওই সংযোগ না হলে না। এবং কথা বললে যেটা হয়, ওই এটাই। অ্যাডেড প্রেশার তৈরি হয় যে আমি এই কথা বলেছি, বড় কথা বলেছি, আমাকে প্রমাণ করতে হবে, ফলে এই অ্যাডেড প্রেশারও প্লেয়াররা নিয়েছেন। এবং তার সঙ্গে আপনি যেটা বললেন ফ্যামিলি টেমিলি যোগ হওয়া, এইটা আসলে আর ক্রিকেট নাই। ওই যে বললাম, এখানে বাংলাদেশ বাঙালি কালচার ধরাধরি ওর বিরুদ্ধে লাগা, এটা ঢুকে পড়েছে। লেটস হোপ যে এটা ইট উইল এন্ড হিয়ার। এবং আমার কাছে মনে হয় এই জায়গাগুলোতে বোর্ড এবং সবাইকে একটু ইয়া হইতে হবে যে কার কতটুকু। আমাদের কোচ নিয়েও তো প্রশ্ন আছে সেভাবে, রাসেল ডোমিঙ্গোকে নিয়ে তো অনেক ধরনের কথা উঠছে যে তার লাইফে ওরকম কোনো সাকসেস নাই, অথচ তাকে আমরা আমি সবচেয়ে যে জিনিসটা বলবো যে কোচিং, মানে এই লেভেলের কোচিং এর হয় কি, মানুষের যখন যখন ন্যাশনাল টিমের কোচিং সবচেয়ে খুব বেশি শেখানোর কিন্তু কম থাকে, মোটিভেশনাল বেশি থাকবে, আপনি হয়তো ম্যানেজমেন্ট থাকবে, টেকনিক্যাল বিষয় ইম্পর্টেন্ট থাকবে। আপনি দেখেন আমার কাছে, জানি আমি হয়তো প্র্যাকটিক্যালি অত সরাসরি টিমের সাথে জড়িত থাকি না, আমার কাছে তখনই সবচেয়ে বেশি প্রশ্নবোধক মনে হয়েছিল যখন বাংলাদেশ, যখন মুশফিক এবং সোহানের উইকেট কিপিং নিয়ে যে কোচ যে স্টেটমেন্টটা দিয়েছিল, একটা প্রফেশনাল কোচ এই ধরনের ওই কিন্তু দ্বন্দ্বটা কিন্তু তৈরি করে দিয়েছিল সোহান এবং মুশফিকের মাঝখানে, একটা দূরত্ব বা টিমের মধ্যে একটা গ্যাপ তৈরি করে দিয়েছে। ওই সময় যদি কোচ একটা প্রফেশনাল কোচ হতো, ডেফিনেটলি সোহান আমাদের ওয়ান অফ দ্য বেস্ট কিপার। কোচ যদি বলতো যে টুইম কম্বিনেশনে যদি সোহান না থাকে মুশফিক কিপিং করবে, এবং যদি সোহান থাকে যেহেতু বেস্ট কিপার ও কিপিং করবে, এবং প্রফেশনাল অ্যাজ এ প্রফেশনাল হিসেবে মুশফিকেরও বলার রাইট নেই না আমি কিপিং করবো না, কিন্তু ওই জায়গাটা তৈরি করে দিয়েছে। কিন্তু ওই যেভাবে প্লেস করেছে, কারণ মুশফিক এত 14 বছর ক্রিকেট খেলার পর ওর সাথে কম্পিটিশন করে ক্রিকেট খেলতে হবে, এইভাবে কিন্তু প্লেস করাটা তার জন্য ইনসাল্টিং ছিল। জিনিসটা হ্যান্ডেল করার ব্যাপার আছে। আমার মনে হয় এই জায়গায় কিছু ক্ষেত্রে বোধহয় ডোমিঙ্গেরও একটু রাসেল ডোমিঙ্গো কিছুটা দায়িত্ব নিতে হবে। এই যেটা হলো যে বাংলাদেশের ক্রিকেটের মুস্তাফা মামুন, এই গণমাধ্যম থেকেই কথাগুলো উঠে আসছে, অনেকের সাথে আমাদের আলাপও হয়, সবাই কথাগুলো বলে যে বড় বড় কিছু ক্লাবের আধিপত্য আমাদের ঘরোয়া ক্রিকেটে, কোনো কোনো ক্ষেত্রে পাতানো ম্যাচের অভিযোগ, প্রান্তিক পর্যায় থেকে ক্রিকেটারদেরকে উঠিয়ে না আনার একটা ব্যর্থতা, সব কিছু মিলিয়ে আমাদের ক্রিকেট আসলে যেই প্রত্যাশার জায়গা তৈরি করেছিল সেখানে আর যেতে পারছে না, তাই কি আসলে? না, পারছে না, আসলে পারছে না। এটা আমাদের মানতে হবে। আমাদের মানতে হবে যে 20 বছর পর আমরা টেস্ট স্ট্যাটাস পাওয়ার 20 বছর পর আসলে আমাদের যে জায়গায় যাওয়া উচিত ছিল আমরা সেই জায়গায় যাই নাই। আমরা যাই নাই সেটা আমরা বুঝতে পারি না, এবং এটাই হচ্ছে মূল প্রবলেম। আমরা বুঝতে পারি না, আমরা মানতেও চাই আমরা যখন নাই আসলে নাই, আমরা যেদিনই আমি বললাম যেদিন আমরা মানবো যে উই আর নট অ্যাজ গুড অ্যাজ উই থিঙ্ক, সেদিনই আমাদের কিউর শুরু হবে। কারণ আমরা মানি না বললে, ধরেন এই যে এক ঘন্টা সিরিজ হয়, আমরা এক্সপোজ হওয়ার পরে আমরা জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ এদের কারোর সঙ্গে তালে গেলে আমরা জিতে যাই, এবং আমরা সবাই ভুলে যাই। এই পাকিস্তানের সঙ্গে মনে করেন যে চান্স খুব কম, কিন্তু যদি আমরা পাকিস্তানের সিরিজটা জিতে যাই, আপনি এই টাইমে আপনি কথা বলতে, তখন আপনার টক শোতে আপনি কথা বলতে কেউ দেখবে না। সো এরকম একটা বাস্তব প্রবলেমের মধ্যে আমরা আছি। আমাদের প্রবলেমের জায়গা হচ্ছে যে আমরা আগাতে পারি না। কেন আগাতে পারি না? সেটা হচ্ছে আমাদের ক্রিকেট তো আমরা আসলে একজন উপর থেকে পেয়েছিলাম, মানে আমাদের যিনি ক্রিকেটটা মানে আন্তর্জাতিক স্তরে যাওয়ার নিচ থেকে উঠে আসে নাই, আমাদের উপর থেকে বসে দেওয়া হয়েছিল, ফলে আমাদের নিচ তৈরি করতে আইসিসি পটেনশিয়াল দেখে আমাদেরকে টেস্ট স্ট্যাটাস দিয়েছিল যে উইল বি রেডি ফর টেস্ট ইন লং, মানে ইন এ ওয়ে। কিন্তু ঘটনা হচ্ছিল আমরা এইটা করার জন্য যা যা করা দরকার ছিল সেগুলো আমরা করিনি। আমরা ওইটাকে, ওই গ্ল্যামারটাকে আমরা এনজয় করার চেষ্টা করছি। এই সময় তো বাংলাদেশ কম দেয়নি তার ক্রিকেট বোর্ডকে, ক্রিকেটকে, বাংলাদেশের প্রাইভেট সেক্টর, বাংলাদেশের সরকার, বাংলাদেশের মানুষ ক্রিকেটকে তো উজাড় করে দিয়েছে তাদের দিক থেকে যা দেয়। কিন্তু হয়েছে কি, একটা লং টার্ম প্ল্যান থাকতে হয়। যেমন আমরা কি এখন জানি 5 বছর পর আমাদের টার্গেটটা কি? আমরা কিন্তু জানি না। যেমন ধরেন আমরা এখন সহজ একটা হিসাব, আমরা কি হয়, আমরা যদি একটু মাইনরিটি দেখি, আমরা ওয়ান ডেটা মোটামুটি ভালো গেলে কিন্তু আমরা মোরলেস আমরা কিন্তু কম্পিটিটিভ 50 ওভার একটা, কারণ আমরা ট্রেডিশনালি 50 ওভারের দল, আমাদের এখানে খেলাই হতো 50 ওভারে, সবাই 50 ওভার ক্রিকেট খেলেই আমাদের যে ক্রিকেট, আমরাও যে টুকটাক 50 ওভারই খেলছি, এবং আমাদের যে ক্রিকেট বোধ, চিন্তা, ইভেন ক্রিকেট অভিভাবকত্ব, ক্রিকেট পাণ্ডিত্য, মানে সব কিছু হচ্ছে ওয়ান ডে কেন্দ্রিক। এখন টেস্ট আমরা পারি না কেন? কারণ আমরা লঙ্গার ভার্সনের ওই সার্ভাইভাল স্কিলটুকু আমাদের নাই, ফার্স্ট ক্লাস নাই, যেটা আমরা তৈরি করে নেই। আচ্ছা, এখন T20 পারি না কেন? কারণ T20-র যে ডায়নামিজম, তার মধ্যে যে সায়েন্স এবং ইভলিউশন, সেটার সঙ্গে আমরা নিজেদের কোপ করে নেই। আমরা ওয়ান ডের মতো গুলো দুইটা খেলাটা খেলি, টেস্টও খেলি ওয়ান ডের মতো, T20 খেলি ওয়ান ডের মতো, যে আমাদের প্লেয়ার থাকবে, একজন ধরে রাখবে, এই করবে, এই সবের আসলে কোনো বালাই নেই। ফলে এখন নতুনভাবে পুরো জিনিসটা করতে হবে। আমি যেটা মনে করি যে মানে, আর আপনি যেটা বললেন যে আমাদের একটা হয়েছে কি, আমাদের তো কান্ট্রি, মানে একটা ইউনিফাইড
পপুলেটেড কান্ট্রি তো, ঢাকা কেন্দ্রিক সব, ফলে যেটা হয় আপনি সারা দেশে যে ক্রিকেট ছড়াবেন, ওখানে যে লিগ করবেন, সব প্লেয়াররা একটু সুযোগ পেলে ঢাকায় চলে আসে। এবং কিছু কিছু বিভাগের জেলা আছে যে ওই বিভাগীয় শহরে যাওয়ার চেয়ে ঢাকায় আসা সহজ, মানে যোগাযোগ, এই সব কিছু কিন্তু বাস্তবতা। এইসব কারণে হয় কি আমাদের ওই জায়গায় লিগগুলোর জমা ঢাকা না আসলে এক্সপোজার আমরা যেটা বলেন 5 বছর পরে কি করবো, 5 বছর পরে আমাদের ক্রিকেটারে 5টা প্লেয়ার নাম বলা যাবে যে 5টা প্লেয়ার কারা থাকবে, এই 5 জন যাওয়ার এখনই বলা যাচ্ছে না। 5টা প্লেয়ার বলতে পারবেন যে রেগুলার খেলবে, এরকম 5টা প্লেয়ার কিন্তু আমাদের নাই। বা আগামী 10টা ম্যাচে 5টা প্লেয়ার নাম বলতে পারবেন না যে এই 4জন সিনিয়র প্লেয়ার ছাড়া যারা হয়তো কনফার্ম টিমে থাকবে, এরকম করে 5টা প্লেয়ারই নেই আমাদের। তার সেই মতে আপনি যেটা বললেন যে কেন আমাদের যে ডোমেস্টিক ক্রিকেটার ম্যাক্সিমাম জায়গায় ক্রিকেট হয় না এখন, যেটা বললো যে শহর ময়মনসিংহ, একসময় ময়মনসিংহে প্রচুর ক্রিকেট, আমি ময়মনসিংহের ছেলে, ওইখানে প্রপারলি লিগ হয় না, লাস্ট 4-5 বছর, 1 বছর লিগ হয়েছে প্রচুর প্রচুর। আমাদের সময় একটা সময় আমি 12 জন প্লেয়ার, আমি যখন ন্যাশনাল ক্যাম্পে ছিলাম 12 জন প্লেয়ার ন্যাশনাল ক্যাম্পে ছিল। ওই টিমের হয়তো 3-4টা প্লেয়ার, এখন হয়তো 5টা-7টা প্লেয়ার প্রিমিয়ার লিগ খেলে, ওখানে খেলা হয় না প্রপারলি। সবচেয়ে বেশি প্লেয়ার ন্যাশনাল টিমে কাজে, খুলনা, ওইখানে প্রপারলি লিগ হয় না, তাহলে প্লেয়ারগুলি কোথায় আমরা তাহলে চলে আসি। বোর্ড তো সরাসরি খালি বোর্ডের যেগুলি ইনফ্লুয়েন্স বা আন্ডার-19, আন্ডার-17, এইচপি, এইটা হয়তো মেনটেন হচ্ছে, কিন্তু প্রপার সারা ডিস্ট্রিক্টে, সারা দেশের যে ট্যালেন্ট, একজন সিলেট থেকে 4-5টা প্লেয়ার, অলোক কাপালি, তাপস বৈশ্য, রাজীব সালে, অনেকগুলি প্লেয়ার ছিল, আর নাজমুল, এখন ওইখানে প্রপারলি লিগ না হলে কোথেকে প্লেয়ার, চিটাগাং যেখান থেকে সেকেন্ড ছিল, ওইখানে প্রপারলি লিগ হয় না, খেলাগুলি কোথেকে আসবে, প্লেয়ারগুলি কোথেকে আসবে? সব তো আর বোর্ড এই ঢাকা কেন্দ্রিক হলে লিমিটেড বোর্ডেরই আয়োজন করা, না বোর্ড সরাসরি বোর্ড আয়োজন করে, ডিস্ট্রিক্টের লিগগুলি তো হতে হবে, সেটাই বোর্ডের নজর দিতে হবে। আমরা চলে আসি এই পাকিস্তানের সাথে বাংলাদেশ প্রসঙ্গ, যেহেতু খেলা হবে সামনে। পাকিস্তান তো একটা তুমুল ফর্মে থাকা দল, আমরা যেটা দেখলাম বিশ্বকাপে, যদিও তারা ফাইনালে যেতে পারেনি, কিন্তু সাংঘাতিকভাবে তাদের বোলিং, ব্যাটিং, তাদের ফিল্ডিং এবং সবচেয়ে বড় কথা মনোভাবের যে জায়গাটা তারা যেটা দেখিয়েছে, সেই জায়গায় তারা যে একটা পারফরমেন্স দেখিয়েছে, সেরকম একটা দল সরাসরি বাংলাদেশে এসছে। আপনার এক্সপেকটেশনটা কি? দেখেন, আমার মনে হয় যে অনেক দিন পরে পাকিস্তান এত কম্প্যাক্ট টিম, আমার মনে হয় এত টিম স্পিড বলেন, বোলিং, ব্যাটিং, এবং পাকিস্তানের যে সবচেয়ে দুর্বলতা ছিল ফিল্ডিং, এই ওয়ার্ল্ড কাপে আমরা ধরো অসাধারণ ফিল্ডিং ইউনিটে দেখেছি। সব কিছু মিলে ডেফিনেটলি একটা সুপার সাইড। আর এখানে খেলবে হলো কি, বাংলাদেশ কিন্তু আমরা সবচেয়ে ভালো ফরম্যাট কিন্তু আমরা ওয়ান ডে, ওইটা কিন্তু খেলবে না, টি-20 এবং টেস্ট, দুইটাই যেটা আমরা সবচেয়ে স্ট্রাগল করবো। ডেফিনেটলি বাংলাদেশের জন্য টাফ টাইম যাবে। তবে আমি জানি বাংলাদেশ যখন এখন আমাদের দুজন সিনিয়র ক্রিকেটার থাকবে না, তামিম থাকবে না, সাকিব থাকবে না, তামিম স্বাভাবিক আরও একটা মাইনাস পয়েন্ট। পিচ নিয়ে তো এক ধরনের গল্প আছে না, আমি আশা করি যে পিচ একটু ইভেন পিচে হওয়ার কথা, ট্রু পিচে হওয়ার কথা, এত স্লো উইকেট হবে না। আবার কারণ হলে পাকিস্তানে যে আপনি একটু খুব বেশি স্লো উইকেট করে লাভ হবে না, কিন্তু অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে ওইরকম উইকেটে যেরকম তারা একদম মানে হেভিচুয়েটেড না, পাকিস্তান তো আমাদের মতন হয়তো কাছাকাছি অভ্যস্ত, পাকিস্তান তো এই সাবকন্টিনেন্ট, ফলে ওটাতে খুব লাভ হবে না। এবং সাবকন্টিনেন্ট দলগুলোর সঙ্গে আমাদের খেলা হোম কন্ডিশন তৈরিতে খুব প্রবলেম। সাবকন্টিনেন্ট দলগুলোর এগেনস্টে কি উইকেট বানাবো, কারণ আমরা যদি এই স্পিন উইকেট বানাই তারা আমাদের চেয়ে বেশি। একটা উইকেট বোধহয় বাংলাদেশের জন্য হয়, বাংলাদেশে আমরা কিন্তু আমাদের ব্যাটসম্যানটা কোন জায়গাটা ভালো, ডেফিনেটলি ওরকম ফার্স্ট বাউন্স উইকেটে ভালো না, আবার যখন খুব বেশি টার্নিং উইকেট হয় তখন আমরা ভালো, আমরা হলো একটু স্লো উইকেট, যেটা কিন্তু আমাদের সাকসেস। ডেফিনেটলি আমরা হোম সাইডে যে অ্যাডভান্টেজ নিবে, একটু স্লো উইকেট, একটু স্লো, কিন্তু সেটাকে মানে একদম সাবস্ট্যান্ডার্ড বানানো যাবে না। সাবস্ট্যান্ডার্ড বানানো যে আমরা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে যেটা ছিল যে ওরাও পারে নাই, আমরাও পারি না, আমরাও শিখতে পারলাম, আমরা আমাদের ব্যাটসম্যানরাও খেলতে পারে না, কিন্তু যেহেতু আমরা একটু কম খারাপ খেলেছি এই জন্য ম্যাচগুলো জিতেছি। এবং প্রত্যেকটা ম্যাচ কিন্তু আমরা হারতে পারতাম, মজাটা দেখেন আমরা যেসব জিতেছি ওই কিন্তু 5 রানে, 7 রানে, 9 রানে। টেস্ট ক্রিকেটে আমার এক শিক্ষক বলতেন যে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বড় কোয়ালিটি হলো বিনয়। বল আসছে মানে তার দিকে বিনয়ের সাথে খেলতে হবে, তাড়াহুড়ার কিছু নাই, ওটাকে সমীহ করতে হবে। আজ পর্যন্ত এই বিনয়টা টেস্ট ক্রিকেটে আসলো না কেন? কারণ আমরা দুর্বিনীত, এটা হচ্ছে আমরা কুইক সাকসেসে বিশ্বাস করি, আমরা সামনের সদর দরজার যে পিছনের জানলা পছন্দ করি, এটা হচ্ছে আমাদের একদম জাতিগত যে চরিত্র। এবং একই সঙ্গে আপনার শিক্ষক যেমন বলেছেন বিনয়, সেরকম অনেক শিক্ষক এটাও বলেন যে একটা ক্রিকেটে তার জাতির চরিত্র রিফ্লেক্টেড হয়। স্পোর্টসে ইউরোপে যেটা বলে, ইউরোপে তারা বলে যে ফুটবল দিয়ে তাদের দেশগুলোর চরিত্র, যে জার্মানরা হার্ডওয়ার্কিং, এটা তো ফুটবল দেখলে বুঝবেন, ফ্রান্সরা একটু আর্টিস্টিক, এটা কিন্তু আপনি তাদের ফুটবল দেখলে বুঝবেন, ওইখান থেকে কিন্তু প্লাতিনিরা বেরোজিদানা, তো এরকম আর কি ক্রিকেটও কিন্তু ফুটবল ফ্যান দেখে বোঝা যেত ফুটবল কি। তো এটা হচ্ছে একদম ইউরোপে বলে। পুরো মানে আমাদের দেশে তো এরকম কাজ হয় না, স্পোর্টসের সঙ্গে সমাজতত্ত্ব নিয়ে পৃথিবীতে অনেক গবেষণা হয়, রাজনীতি, সমাজতত্ত্ব নিয়ে। তো আমাদের এই জায়গাগুলোতে এইটা হচ্ছে একটা বিষয়। এবং আমি মনে করি আপনি ডিপলি দেখলে এটাই কারণ হচ্ছে যে আমাদের
ক্রিকেট আমরা যেহেতু শর্ট টাইম সাকসেসে বিশ্বাস করি, আমরা কালকে সাফল্যে বিশ্বাস করি, টেস্ট ক্রিকেট কালকে সাফল্যে বিশ্বাস করলে কোনোদিন হবে না, কোনোদিন হবে না। টেস্ট ক্রিকেট হচ্ছে ওই যে আপনার বিনয় যেমন দেখাতে হবে, ধৈর্য থাকতে হবে, ওই বিনীতভাবে আপনার অপেক্ষা করতে হবে, আপনার প্রস্তুতি হইতে হবে। আমরা আমাদের কেমনে শিখবে? আমাদের ইয়াং প্লেয়াররা ফার্স্ট ক্লাস না খেললে 4 দিনের ম্যাচ খেলে না, তারা টেস্টে গিয়ে অনেকে আছে যে প্রথম লম্বা বড় দৈর্ঘ্যের ম্যাচ খেলতেছে, হয়ে যাচ্ছে। কিন্তু এখানে একটা মজার জিনিস আছে, ঠিক তখনই আমার মনে পড়ছে আমরা যখন 2000 সালে খেলি, এখন তো তবু প্লেয়াররা 2টা 4টা 10টা ফার্স্ট ক্লাস ম্যাচ খেলে যেমনই হোক, বা সে জানে যে এইভাবে খেলতে হবে। আমার মাইন্ডসেট, এদের তো ধরেন যে মাইন্ডসেটই ছিল না, তারা জানতোই না যে আমাদের 5 দিনের ম্যাচ খেলতে হবে, ক্রিকেট শেষ হবে। কিন্তু তারা কিন্তু দেখেন একটা পর্যায় পর্যন্ত, আমি যেটা বলছি হাবিবুল বাশার উদাহরণ দিই, হাবিবুল বাশার কিন্তু টেস্ট খেলার আগে কয়টা ফার্স্ট ক্লাস খেলেছে, কিন্তু হাবিবুল বাশার কিন্তু আমাদের টেস্টে যদি এখনও চিন্তা করেন প্রথম 3 যাবে ওয়ান অফ দ্য বেস্ট পারফরম্যান্স। তো এই জন্য আসলে কি নানান জায়গা আছে। এই জায়গাটা কেন হচ্ছে? আমরা যেরকম আমাদের সিস্টেম ফেল করছে, সেই সিস্টেমকে ঢেকে দেওয়ার জন্য বা সিস্টেমের লোফলকে আরও এক্সপোজ করার জন্য যে প্লেয়ার বা আমার কোচিং বা অ্যাডমিনিস্ট্রেশনের জায়গা যে ফেল করছে, সেটাও একটু দেখতে হবে। ফলে আমার কাছে মনে হয় যে সব কিছু নিয়ে আমাদের একটা সায়েন্টিফিক স্টাডি দরকার, এবং আমাদের ক্রিকেটে যেটা হচ্ছে সায়েন্সটা মিসিং, এটা খুব গুরুত্বপূর্ণ। সায়েন্স এখনকার যুগে যে অ্যানালাইসিস, সেই এত যে বিদেশি কোচ তারা খেলবে না, কথা হচ্ছে যে ডোমিঙ্গো খেলেনি, খেলার দরকার নেই। বুকানন কী খেলেছে, পৃথিবীর সেরা ফুটবল কোচ মরিনহো কী খেলেছে, মানে সেরা ফুটবলার, ইট ডাজন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে যে আপনি টেকনিক্যালি কত ভালো, অপোনেন্টকে কতটা স্টাডি করছেন, আপনার স্ট্রেংথ কতটা বুঝছেন, সেই জন্য কৌশল তৈরি করছেন কিনা। আর ব্যাটিং বোলিংয়ের জন্য তো স্পেশালিস্ট টেকনিক্যাল কোচ আছেই। এই তো কনসেপ্টটা। কিন্তু মুশকিলটা হচ্ছে এই সায়েন্সের প্রভাবটা আসলে আমরা দেখতে পাই না, রাদার দেন আমরা শর্ট টার্ম আমাদের বোর্ড এবং আমাদের যে শর্ট টাইম মানসিকতা, তার সঙ্গে আমাদের বিদেশি কোচিং স্টাফ মিশে যান। আসলে এইখানে এসে গোষ্ঠী দ্বন্দ্ব দেখে তারা বুঝে যান যে এখানে খুব কিছু হবে না, তার চেয়ে এর সঙ্গে তাল মিলে চালিয়ে যায়, এবং দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি ওরা ওই কালচার ওই গর্ডন গিরি যখন টেস্ট রান পাওয়ার পর ও বলেছিল তোমাদের প্লেয়ার বা যারা এইগুলির সাথে স্পোর্টস রিলেটেড, তাদেরকে স্পোর্টস সাইকোলজি, স্পোর্টস মেডিসিন, কিউরেটর এইগুলির মধ্যে ইনভলভ হতে হবে। তোমরা যখন এক্সপার্ট হতে বা পুরো কালচার যদি ইমপ্রুভ না করতে পারি, তাহলে কিন্তু একবার গর্ডন কিন্তু আমাদের টেস্টটা এটা খুব মিসিং। এবং এই কারণে কিন্তু অন্যরা জায়গায় আমরা কিন্তু আমাদের পেশন অনেক বেশি, টাকা পয়সা কিন্তু বাংলাদেশের কন্টেস্টে টাকা পয়সার অভাব নাই, সব আছে। কিন্তু মুশকিলটা হচ্ছে অন্যরা আগাচ্ছে এখন সায়েন্স দেওয়া, সময়ের সঙ্গে তাল মিলিয়ে। এই যে টি-20তে যে এই যে গবেষণাগুলো বেরোচ্ছে, এইগুলো তো আমরা যখন টি-20 খেলি ওরাও একই সময় তো টি-20 স্ট্রাকচারের মধ্যে রিসার্চ জিনিসটা আছে কিনা আমাদের নাই, খুব ব্যাপকভাবে নাই আসলে। আমরা ওই কোচিং স্টাফ আছে, তারা তাদের মতো করে ওইটা, কিন্তু এটাকে ওভারসি করার জন্য টেকনিক্যাল কমিটি থাকতে হবে। আমাদের ক্রিকেট চিন্তা, নতুন ক্রিকেট চিন্তা, ইনোভেশন, এটাকে আসলে জায়গা করতে হবে। আমি তো মনে করি যে রিসার্চ, ইনোভেশন এগুলোর জন্য একটা সেলই করা যেতে পারে। এক্স ক্রিকেটার নিয়ে শুধু এক্স ক্রিকেটার না, ইভেন যারা সাইকোলজি গবেষণা, সাইকোলজি যারা করে, যারা থিওরিস্ট, তাদেরকে নিয়েও কিন্তু কাজ করে, এমনকি স্পোর্টস মেডিসিন যারা, স্পোর্টস মেডিসিন, স্পোর্টস সাইকোলজি, সবকিছু এগুলির মধ্যে এক্সপার্ট। আমরা তো শেষ পর্যায়ে আছি আলোচনার। দুজনের কাছে একই প্রশ্ন। প্রথমে মুস্তফা মামুন, তাহলে সব মিলিয়ে বাংলাদেশের ক্রিকেট মুখচ্ছবিটা বদলাবে কবে? এটা মুখচ্ছবিটা বদলাবে যেদিন আমাদের মানে মুখ বদলানোর জন্য তো হাত পা এগুলোর জন্য সঠিকভাবে কাজ করবে। মুখের উপরে তো মাথা, ওই মাথাটা যেদিন থেকে সঠিকভাবে কাজ করবে সেদিন থেকে মুখটা বদলাবে। তো এখন আমার অন্তরটা বদলাতে, হ্যাঁ বদলাতে হবে। মুখটা হচ্ছে রিফ্লেকশন, মাথা সেই অনুযায়ী আপনার অন্তর কাজ করবে, হাত পা সেই অনুযায়ী, এই পুরো জিনিসের রিফ্লেকশন। তো রিফ্লেকশনটা তখনই বদলাবে যখন বাকি অর্গানগুলো ঠিকমতো কাজ করবে। আনফর্চুনেটলি দোজ আর নট ওয়ার্কিং, এবং সেগুলো যে ওয়ার্ক করছে না সেটার জন্য যে কিছু স্টাম্বল আছে, এই স্টাম্বলগুলো আবার খুব ইন্টারেস্টিং। এগুলো খালি চোখে দেখা যায় না, এগুলো খালি চোখে দেখা যায় না। খালি চোখে কিন্তু এগুলোকে গবেষণা করে বের করতে হয়। খালি চোখে কিন্তু এই যে বললাম যে হাততালি, 2টা ম্যাচ জিতলে এই যে চলছে, আমরা ভালো করছি, আমরা করছি, এবং আমাদের যে কিছু রাজনৈতিক স্লোগানের মতো ক্রিকেটের কিছু স্লোগান তৈরি হচ্ছে, এগুলোর প্রবলেম। যে একটা ম্যাচ জিতলে এইটাই বাংলাদেশ পুরো জাতীয় ঐক্যবদ্ধ, আর কোনো মিলনের জায়গা নাই, এগুলো বলে এই যে একটা জিনিসটাকে ক্রিকেটটা খেলার জায়গায় রাখে নাই আমরা, তার সঙ্গে পলিটিক্স, তার সঙ্গে কর্পোরেট পার্টি এখান থেকে বিজনেস করার চেষ্টা করে, পুরো জিনিসটাকে খেলার চেয়ে ধুলাটা অনেক বেশি হয়ে গেছে, এবং সেই ধুলাটাই প্রিভেল করছে। দ্যাট ইজ দ্য প্রবলেম ইন ক্রিকেট। এখান থেকে বেরোতে হবে। না, আসলে ক্রিকেটে আপস এন্ড ডাউন থাকবে, আমরা জানি সবাই এই পারফরমেন্সের পর সবাই আপসেট থাকবে, এরকম কথাবার্তা সমালোচনা হবে, এটি স্বাভাবিক। 2003 আমি ওই ওয়ার্ল্ড কাপের টিম মেম্বার ছিলাম, এর চেয়ে খারাপ পারফরমেন্স আমাদের ছিল না, সব ম্যাচ হেরেছিলাম। তারপরে কিন্তু বাংলাদেশ এই পর্যায়ে আসছে, চেঞ্জ হয়েছে, সময় আছে, কিন্তু আমাদের ওয়ার্কআউট করতে হবে। আমরা প্রবলেমগুলি যদি ফাইন্ড আউট করি, আমরা যদি প্রপার প্ল্যানিং করি, ডেফিনেটলি আমাদের বাংলাদেশ ক্রিকেটে ট্যালেন্টের অভাব নেই। বাংলাদেশের ক্রিকেটের প্রতি যে আগ্রহ, ডেফিনেটলি এখান থেকে কামব্যাক করার অবশ্যই অপরচুনিটি আছে, কিন্তু আমাদের প্রপার প্ল্যান করতে হবে। আরেকটা জিনিস খেয়াল করে আমি শেষ করি যে কিছু হলেই, ধরেন ভালো করেছি বা খারাপ করেছি, দুক্ষেত্রেই খুবই রিয়েক্টিভ, তাড়াতাড়ি অভিনন্দন জানাচ্ছি, তাড়াতাড়ি নিন্দা করছি। আসলে তো অ্যাকশনগুলো হবে প্রোয়েক্টিভ, যে আমি আগের থেকে চিন্তা করব, অথবা আমাকে কি করতে হবে, একটু ভবিষ্যৎ ভাবনা সেই জায়গাগুলোতে। অফকোর্স, এবং আমার কাছে মনে হয় কিছু ক্ষেত্রে আমরা একটু ওভারঅ্যাক্ট করে ফেলি। ওভারঅ্যাক্ট ধরেন যে সাফল্যকে সব কিছু ব্লোন আউট অফ প্রপোর্শন, মানে দুটো। এখন যখন আপনি সাফল্যটাকে যখন আউট অফ প্রপোর্শন হবে না, তখন ব্যর্থতাটাও কিন্তু এটা হবে। এইটা যেমন এইবার হচ্ছে, এইবার যেমন ব্যর্থতা এরকম মনে হচ্ছে শেষ হয়ে গেছে।
আসলে শেষ না, এখান থেকে কামব্যাক করা খুবই সম্ভব। কিন্তু আমরা যেটা না দুশ্চিন্তায় সেটা হচ্ছে যে পরিকল্পনাহীনতা এবং যে শর্ট টাইম থিওরি, সেটার ফল হচ্ছে এটা। ফলে ওইখান থেকে যদি আমরা না বেরোতে পারি, আবার যদি একটা শর্ট টাইম মানে একটা থিওরি যাই, তাহলে কিন্তু আমরা এটাকে এই কার্পেটের নিচে ঢেকে ফেলবো, এবং তখন আসলে জিনিসটা আবার আমি আরেকটা জিনিস একটু লাস্টে অ্যাড করতে চাই, এই ইংল্যান্ড টিম বর্তমান সময় যেটা ওয়ান অফ দ্য বেস্ট সাইড, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, টি20-তে হয়তো পারে না কিন্তু ওয়ানডেতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, এদের চেঞ্জেসটা কীভাবে আসছে? 2015-এ কিন্তু আমরা এই টিমটাকে ওয়ার্ল্ড কাপ থেকে আমাদের সাথে হেরে বাতিল হয়েছিল, তারপরে ওরা কিন্তু পুরো ব্যাপারটা নিয়ে অ্যানালাইসিস করছে ওরা কোন জায়গায় ল্যাকিং। ইংল্যান্ড আগে বেসিক ক্রিকেট খেলতো, তখন হয়তো ওরা 250 260 এরকম একটা স্কোর করতো, 270 প্রপার ডেতে ওরা ম্যাচ জিততো। তখন চিন্তা করছেন ওয়ার্ল্ড ক্রিকেট চেঞ্জ হয়ে গেছে, ওয়ান ডে জিততে হলে 300+ এরকম স্কোর করতে হবে, এই কনসেপ্টে আমাদের ক্রিকেট খেলতে হবে। পুরো ওদের ডোমেস্টিক স্ট্রাকচার থেকে শুরু করে সব জায়গায় কনসেপ্ট, স্ট্রাউস ছিল মনে হয়, ও কিন্তু কনসেপ্টটা চেঞ্জ করছে, ওইটার রেজাল্ট পাইছেন 2000 লাস্ট ওয়ার্ল্ড কাপে কিন্তু ওরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে, ওইটার এফেক্ট। ওইখানে খুব মজার লাগে, এটা খুব মজার বিষয়, সেটা হচ্ছে প্লেয়াররা কিন্তু সেম ছিল, অলমোস্ট সেম টিম, ওরা কিন্তু খুব প্লেয়ার বদলায় নাই, শুধু মানসিকতাটা বদলেছে। তো তার মানে হচ্ছে জাস্ট ওই যে বলছে যে চিন্তা, পরিকল্পনা, মোটিভেশন, রিসার্চ, এটাই খুবই অলমোস্ট সেম, একটা দুটো প্লেয়ার বদলেছে। তারাই 2015-তে ছিল সবচেয়ে বিরক্তিকর দলগুলো একটা, এবং পরের পোস্ট 15 তারা ছিল সবচেয়ে এক্সাইটিং টিম। এবং ইংল্যান্ড 4 বছর যে ওয়ানডে ক্রিকেটটা খেলেছে, এইরকম এক্সাইটিং ওয়ানডে কিন্তু আসলে কেউ খেলে নাই, মানে এই গত 25-30 বছরে কন্টিনিউয়াস 400 করেছে, মানে এবং সো এক্সাইটিং টু সি ইংল্যান্ডের। তো আমরা শেষ করছি খেলা তো রাত 8টায়, এবং আশা করছি যে একটা খুবই, যেটা আপনি বললেন যে একটা শিক্ষণীয় ম্যাচ হবে বাকি সবার জন্য। অস্ট্রেলিয়া নানা কারণে এগিয়ে থাকবে, অভিজ্ঞতা, টেম্পারমেন্ট ইত্যাদি কারণে, তবে নিউজিল্যান্ডের প্রতি এক ধরনের ভালোবাসা সবার আছে, এবং নিউজিল্যান্ডও খুব পিছিয়ে নাই, সেম অস্ট্রেলিয়া সুলভ কোয়ালিটিগুলো আমরা এবার তাদের দেখতে পাচ্ছি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। সবাই ভালো থাকবেন।